হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে অভিন্ন নদী কি ভারতের একার, উজানের বাঁধ ভাঙতে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ ইন্ডিয়া ব্যারেজ। বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে পৌঁছে গেছে। ভারত বাংলাদেশ যে সীমান্ত নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে ভারত যে বাঁধ দিয়ে রেখেছে, যে ড্যাম বানিয়ে রেখেছে, সেই ড্যাম ভাঙার জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। এটা কতটুকু সত্য সেটা আমরা জানতে পারবো এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। নদ বা নদী বহমান, জীবনও বহমান। নদী থেমে যায় কখনো কখনো, মানুষের জীবনও থেমে যেতে বাধ্য হয় তখন। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। নদ, নদী, খালবিল, ঝর্ণাধারা এসব বাংলার মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে রয়েছে। বাঙালির জীবন মানেই নদী। এ নদী না হলে বাঙালির জীবন বিবর্ণ হয়ে পড়ে, সব সুখ হারিয়ে যায়। প্রকৃত অর্থে বাঙালির জীবনকে বর্ণিল করতে নদীর অবদান অস্বীকার করার উপায় কারোরই নেই। আর তাই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। ভাটির এই দেশে অসংখ্য নদী থাকলেও নানা কারণে অনেক নদী মরে গেছে। দেশে বর্তমানে জীবন্ত নদ নদী সংখ্যা 1008টি। এর মধ্যে দীর্ঘতম নদী পদ্মা। সব মিলিয়ে এসব নদীপথের দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। এর মধ্যে স্বীকৃত 57টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, যার 54টি ভারতের সাথে আর 3টি মিয়ানমারের সাথে। এগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয়ে থাকে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদ নদীর মধ্যে কুলিক নামের একটি নদী বাংলাদেশ উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে, আর বাকি 53টি নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এখানে একটু বলে রাখা দরকার, যে নদী এক দেশে উৎপন্ন হয়ে সীমান্ত পার হয়ে অন্য এক বা একাধিক দেশে প্রবেশ করে কিংবা সীমান্ত ধরে প্রবাহিত হয়, সেগুলোকে আন্তঃসীমান্ত নদী বা আন্তর্জাতিক নদী বা অভিন্ন নদী বলা হয়ে থাকে। পৃথিবীর জন্ম থেকেই প্রকৃতি ভাঙা ও গড়ার খেলা খেলে আসছে। নদীর ক্ষেত্রেও ব্যতিক্রম না। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রবাদটি এখন ভুল প্রমাণিত হওয়ার উপক্রম হয়েছে, কেননা নিজেদের ইচ্ছে মতো নদীর স্রোতকে আটকে দিচ্ছি আমরা। এতে নদীগুলো মরে যাচ্ছে, নয়তো গতিপথ হারিয়ে ফেলছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে অনেক নদী। আমরা নদীহীনতার দিকে ধাবিত হচ্ছি খুব দ্রুততার সাথে। মরুময়তা আমাদের ক্রমাগত গিলে ফেলছে। এক কথায় বলতে গেলে কোথাও নদ নদী তার আপন গতিতে চলতে পারছে না, ফলে নদী নাব্য হারিয়ে ফেলছে এবং নদী ভাঙ্গন হচ্ছে প্রতিনিয়ত। বন্ধু প্রতিম দুই দেশ বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে যাওয়া এসব 54টি নদীর মালিক প্রতিবেশী দেশ দুটি।
এসব নদীর মধ্যে ভারত অনেক নদীতে বাঁধ দিয়ে পানি চলাচলের নিয়ন্ত্রণ করছে, যার ফলে বর্ষা মৌসুমে বাংলাদেশ বন্যা কবলিত হয়ে পড়ছে, আর শুষ্ক মৌসুমে তীব্র পানির সমস্যায় পড়ছে ভাটির এই দেশটি। আন্তঃসীমান্ত নদীতে ভারত খেয়াল খুশি মতো বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে। বাংলাদেশের উজানে ভারতের যেসব বাঁধ রয়েছে, দর্শক চলুন সেই তথ্যগুলো এবার চট করে জেনে নেই। শুরুতেই আলোচিত ফারাক্কা বাঁধ বা ব্যারেজের বিষয়ে আসা যাক। ভারতের হুগলি নদীর পানি সরবরাহ ও কলকাতা বন্দরকে সচল করতে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে। 1961 সালে ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত। নির্মাণ সম্পন্ন হয় 1974 সালের ডিসেম্বরে। এটি 1975 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 18 কিলোমিটার উজানে ফারাক্কা বাঁধ নির্মাণ করে। বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কা বাঁধে 109টি গেট রাখা হয়েছে। এখানে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ভারত সরকার। ব্যারেজটির পাশাপাশি 38 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলও নির্মাণ করা হয়, যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যায়। এটি শুধু একটি বাঁধ নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয়। এই বাঁধের ওপর দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ রয়েছে, যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে সহজ যোগাযোগ রাখতে বড় ভূমিকা পালন করছে। ভারতের খেয়াল খুশি মতো এই বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। আর এই ব্যারেজটি ছেড়ে দিলে কুষ্টিয়া, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট থাকলেও তা ঠিক মতো মানছে না ভারত। চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক, আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2001 থেকে 2015 সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশের পানি মিলেছে মাত্র 3 বছর। আর এ থেকেই বোঝা যায় ভারত বাংলাদেশকে কতটা নির্যাতন করছে পানি দেওয়ার ক্ষেত্রে। সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলে ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধের পানিতে ভয়াবহ বন্যার মুখে পড়েছে বাংলাদেশ, যার কারণে দেশের পূর্বাঞ্চল ব্যাপক বন্যার কবলে পড়তে দেখা গেছে, যা স্মরণকালের ভয়াবহ বন্যা। বানের জলে ভেসে বেড়ানো এসব মানুষের দুঃখের যেন শেষ নেই। ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ঢাকার। তবে এই দাবি মানতে নারাজ দিল্লি। ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প তথা গোমতী নদী বাংলাদেশের মানুষের কাছে কুমিল্লার দুঃখ নামে পরিচিত। বিশেষ করে কুমিল্লার জন্য এটি কুমিল্লার দুঃখ হিসেবেই বলা হয়ে থাকে। বাংলাদেশ ভারত সীমান্তের 100 কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিত টিপাইমুখ বাঁধ। টিপাইমুখ নামের গ্রামটিতে বরাক ও তুয়াই নদীর মিলনস্থল। এই মিলনস্থলের 1600 ফুট দূরে বরাক নদীতে 162.8 মিটার উঁচু এবং 1600 ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়। 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার এই কাজ শুরু করে। আর এই বাঁধ বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাব ফেলছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ভারতে বাঁধ ছেড়ে দিলে সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যার পানিতে তলিয়ে যায়, আবার অন্য সময়ে এই অঞ্চলে খরা দেখা দেয়। নর্মদা নদী, যেটি পূর্বে নর্মদা নামেও পরিচিত ছিল, এটি ভারতের 5ম দীর্ঘতম নদী। নর্মদা নদীতে ভারতের ইন্দিরা বাঁধ রয়েছে, যেটি ছেড়ে দিলে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারীতে বন্যা দেখা দেয়। আবার শুষ্ক মৌসুমে বাঁধের কারণে পানি ধরে রাখে উজানের দেশ ভারত।
বিশেষ করে এই নদীর সাথে সম্পৃক্ত নদীগুলোতে পানি শূন্যতা দেখা দেয়। এতে বাংলাদেশে এই সময়ে খরা তৈরি হয়। এক্ষেত্রে ভারত বাংলাদেশের সাথে বিমাতা স্বরূপ আচরণ করছে বলে অভিযোগ রয়েছে। তেইরি বাঁধটি গঙ্গা নদীর তীরে নির্মাণ করা হয়েছে। এটি ভারত ছেড়ে দিলে শেরপুর, ময়মনসিংহ জেলায় বন্যা তৈরি হয়। আলমাটি বাঁধ, যেটি কৃষ্ণ নদীর তীরে নির্মাণ করা হয়েছে, আর এটি ছেড়ে দিলে সাতক্ষীরা, খুলনা, যশোরে বন্যা হয়। আরো অনেক বাঁধ ভারত নির্মাণ করেছে, যার প্রভাব বছর প্রতি বাংলাদেশের উপর পড়তে দেখা যায়। এর ফলে বাংলাদেশের ভূপ্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। জীববৈচিত্র্য টিকে থাকতে এখন হুমকির মুখে পড়েছে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। পোখরা বাঁধটি মহানন্দা নদীর তীরে নির্মিত। এই বাঁধ ছেড়ে দিলে ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় বন্যা তৈরি হয়। গজলডোবা বাঁধটি তিস্তা নদীর ওপর নির্মিত। আলোচিত এই বাঁধ ছেড়ে দেওয়ার ফলে কুড়িগ্রাম, লালমনিরহাট সহ উত্তরের জেলাগুলোতে বন্যা দেখা দেয়। যদি পানি আটকে রাখা হয়, তাহলে এই নদীর শাখা নদীগুলোতে পানি সংকট দেখা দেয়। এতে করে শুষ্ক মৌসুমে খেতে পানির ঘাটতি তৈরি হয়, জীববৈচিত্র্যে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে এই অঞ্চলে। অন্যদিকে এই নদীর জলে যাদের জীবন জীবিকা চলে, সেই মানুষদের দিনগুলো কষ্টে কাটে। গোটা এলাকায় যেন বালুময় মরুভূমিতে রূপ নেয়। এর ফলে অর্থনৈতিক দিক থেকে ভাটির দেশ অর্থাৎ বাংলাদেশ বেশ ক্ষতির সম্মুখীন হয়। ভারতের সঙ্গে বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী রয়েছে, তার 36টি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে। এই নদীগুলোর মধ্যে অন্যতম তিস্তা। প্রায় 240 বছরের পুরনো নদীটির উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়ে থাকে। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। এই নদী বাংলাদেশে প্রবেশ করে তিস্তা, ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। এর সঙ্গে রয়েছে দেশের উত্তরের 25টি নদীর প্রবাহ। তিস্তার দৈর্ঘ্য 366 কিলোমিটার, যার মধ্যে 249 কিলোমিটার ভারতে এবং 117 কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। এ নদীর সীমান্ত বরাবর দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার, যা উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিস্তা নদী। উত্তরের পাহাড়ি অঞ্চল সিকিম থেকে উৎপত্তি হওয়া তিস্তা নদীটি বাংলাদেশে প্রবেশের আগেই বাধা পায় ভারতের গজলডোবা বাঁধের কারণে। গুগল আর্থের ছবিতে দেখা যায় তিস্তা ব্যারাজের ওপারে এখান থেকে খাল কেটে জলপাইগুড়ি, দার্জিলিং, দিনাজপুর, কুচবিহার ও মালদা জেলায় সরবরাহ করা হয় তিস্তার পানি। অন্যদিকে বর্ষা মৌসুমে গজলডোবা বাঁধের সবগুলো কপাট খুলে দেয় ভারত। বাঁধ বা ব্যারেজ খুলে দেওয়ার ক্ষেত্রে যে আন্তর্জাতিক আইন রয়েছে, তাকে থোড়াই কেয়ার করে ভারত। এই ব্যারেজ খুলে দেওয়াতে হু হু করে পানি ঢুকতে থাকে বাংলাদেশে। এতে ভেসে যায় উত্তরের জনপদ, এতে তলিয়ে যায় বাংলাদেশ। আর শুকনো মৌসুমে পানির অভাবে ক্ষেত শুকিয়ে চৌচির হয়ে যায়। গোটা নদী এলাকা যেন বিরান চরাঞ্চলে পরিণত হয়। ধুধু বালুকাময় এলাকাতে কৃষকের তৈরি হয় কষ্টের সাতকাহন। নদীর কোনো দেশ নেই, নদী সবার হলেও 39 বছর আগে নিজ স্বার্থে তিস্তা ব্যারেজ প্রকল্প তৈরি করে ভারত। তবে এতদিনও সুষ্ঠু পানি বন্টন নিয়ে কোনো চুক্তি করেনি দেশটি। বাংলাদেশ ভারত অভিন্ন নদীর সংখ্যা খাতা কলমে 54টি হলেও এ সংখ্যা শতাধিক। এর প্রায় 50টির বেশি নদীতে বাঁধ সৃষ্টি করে নদী স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেছে ভারত, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তঃসীমান্ত নদীর মালিক যেহেতু দুই বা বহু দেশ, তাই ভারত একতরফা ভাবে কোনো নদীতে বাঁধ দিতে পারে না, কিংবা একতরফা ভাবে পানি আটকে রাখতে পারে না, আবার ছেড়েও দিতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গা ব্যারেজ আর তিস্তা ব্যারেজে বাধা দেওয়ার মূল কারণে বাংলাদেশ সবসময় পানির জন্য ভারতের উপর নির্ভরশীল, আর এতে করে বাংলাদেশকে ম্যানুপুলেট করছে ভারত। আর এই পানিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতকে, কখনো বন্যা দিয়ে, কখনো তীব্র খরা দিয়ে।
ভারত এইসব নদীর পানি আটকে রাখছে বা ভারত তাদের অন্য নদীতে নিয়ে যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। আর বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতেই ভারত এমন নীতি গ্রহণ করেছে বলেও মনে করছেন এই বিশেষজ্ঞদের কেউ কেউ। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে শুধু গঙ্গার পানি বন্টন নিয়ে চুক্তি হয়েছে। এর বাইরে আরো 9টি নদীর পানি বন্টন নিয়ে নদী কমিশন কাজ করছে। এ তালিকায় রয়েছে তিস্তা, ফেনী, ধরলা, দুধকুমার, মনু, মহুরী, খোয়াই, গোমতী ও কুশিয়ারা। সব মিলিয়ে এই নদী কমিশন গেল 52 বছরে 10টি নদীর পানি বন্টন নিয়ে কাজ করছে। বাকি 44টি নদীর পানি বন্টন নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি দেশটি। নদী বিশেষজ্ঞদের মতে নদীগুলোর সুষম পানি বন্টনে যৌথ নদী কমিশন গঠন হলেও প্রতিষ্ঠানটি তেমন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে কার্যকর নীতি অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেয়ারও দাবি তাদের। আন্তঃসীমান্ত নদীর মালিক বাংলাদেশ আর ভারত, তাই এই নদীগুলোতে কোনো বাঁধ বা ব্যারেজ নির্মাণ করার আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করতে হবে। তাই সবকটি অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির পাশাপাশি উত্তরের জেলা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভাটির দেশটি পানির ন্যায্য হিস্সা আদায়ের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। আর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত হলে বাংলাদেশের জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে, তেমনি অকাল বন্যা কিংবা খরার হাত থেকেও রেহাই পাবে লাল সবুজের এই দেশটি। এর ওপর ভর করে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হবে বলেও মত কৃষি অর্থনৈতিক বিশ্লেষকদের। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম, আমরা জানি পানির মূল্য অপরিসীম। পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলে পানির অভাবে। আসুন আমরা সবাই পানির মূল্য বুঝি, পানি অপচয় থেকে বিরত থাকি। আমাদের মূল লক্ষ্য হোক পানি সংরক্ষণ করা। বন্ধুরা, আমরাও চাই তিস্তার পানি বন্টন করা হোক। আমরাও চাই বাংলাদেশ তার যে ন্যায্য হিস্সা তারা পাক। আমরাও চাই এই তিস্তা পানি নিয়ে যে ঝঞ্ঝট ঝুলিয়ে আছে, এই ঝঞ্ঝট মুক্ত হোক দুই দেশ। তবে ভারতের যে সরকারি প্রথা, বাংলাদেশের সরকারি প্রথা এক নয়, অনেক ডিফারেন্স রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশ্যই নিতে পারে, কিন্তু ভারত সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত, বৈদেশিক সিদ্ধান্ত হোক, দেশের ভিতর কোনো সিদ্ধান্তই হোক, ভারতের প্রধানমন্ত্রী একা নিতে পারে না। তার কারণ বাংলাদেশ কোনো রাজ্য ভিত্তিক দেশ নয়। বাংলাদেশে কোনো রাজ্য নেই, সম্পূর্ণ একটি দেশ। দেশের যে ক্ষমতা সেটা প্রধানমন্ত্রীর হাতেই থাকে। কিন্তু ভারতের যে অবস্থান, এখানে বিভিন্ন রাজ্য মিলিত হয়ে একটি দেশ। তো এখানে প্রধানমন্ত্রী একা কোনো কিছুই করতে পারে না। এখানে যদি কোনো রাজ্য ভিত্তিক কোনো সমস্যা থেকে থাকে
যদি রাজ্য আর সরকারের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে সেই সমস্যাটা কখনোই সলভ হয় না। তেমনি এই তিস্তা যে জল বাটবারা, জল বন্টন, ভাগাভাগি, এটাও কিন্তু ঠিক একটি জটিল বিষয়ের মধ্যে পড়ে গেছে। তার কারণ এটা কেন্দ্র আর রাজ্যের ভিতর যখন সমন্বয় হবে, তখনই কিন্তু এর একটা ফাইনাল ডিসিশন আসবে। কিন্তু যেখানে মমতা ব্যানার্জি বারবার এই তিস্তার জল নিয়ে সরব হয়েছে, বারবার বিরোধিতা করেছেন, তার জন্য ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এই জলের যে ভাগাভাগি সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি। তবে ভারতের যে কেন্দ্রীয় সরকার, সে সবসময় চাইছে যে এই তিস্তার জল মানে ভাগাভাগি করা হোক, বাংলাদেশ তার ন্যায্য জল পাক। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বারবার এর বিরোধিতা হয়ে এসেছে এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বারবার বলে এসেছেন যে শুকনো সময় মানে যে শুকনো মৌসুম, তখন কিন্তু এই তিস্তাতে ভারতের মানে সাইডে যে নদী অবস্থান করছে, সেই নদীতেও কিন্তু জল থাকে না। পর্যাপ্ত পরিমাণে জল না থাকায় বাংলাদেশকে জল দিতে পারে না। সেটা বারবার প্রধান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বারবার এটা উপস্থাপনা করেছেন, বারবার এটা বলেছেন। আর একদিক থেকে এটাও ঠিক যে বাংলাদেশের আর ভারতের মধ্যে যে তিস্তা আর যে সমস্যাটা ঝুলে রয়েছে, এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি করতে একদম পিছুপা হয় না। আমরা চাই যে এই রাজনীতি বন্ধ হোক আর দুই দেশের মধ্যে তিস্তার জল ভাগাভাগি করে নেওয়া হোক। বাংলার মুখ্যমন্ত্রী বারবার একটি কথাই বলে আসছে, তিস্তায় যে জল থাকে সেই জলে পশ্চিমবঙ্গের যে কৃষক রয়েছে তাদেরই সমস্যার সমাধান হয় না, তো বাংলাদেশকে কোথা থেকে জল দেব। এবং ইনফ্যাক্ট এটা কিন্তু অনেকটাই সত্য। তার কারণ বাংলাদেশেরও অনেক ব্যক্তি রয়েছে, তারা এই তিস্তা ঘুরে গেছে, দেখে গেছে। তারা দেখে যাওয়ার পরে বলেছে যে আসলেই সত্য যে শুকনো মৌসুমে ভারতের ভাগে যে তিস্তা রয়েছে সেখানেও কিন্তু জল থাকে না। তো এই জন্য হয়তো জল মমতা ব্যানার্জি দিতে পারে না, বারবার বিরোধিতা করছে। যতটুকু জল থাকে তাতে পশ্চিমবঙ্গের কৃষকেরই হয় না। তবুও আমরা চাই যে বাংলাদেশ আর ভারতের মধ্যে এই যে সমস্যাটা, বারবার এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে, বারবার এটা নিয়ে দুই দেশের মানুষের মধ্যে যে মনোক্ষুণ্ণতা দেখা দিচ্ছে, এটা এক সমস্যাটা সমাধান হওয়া উচিত। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই সমস্যা নিয়ে যাতে আমাদের দুই দেশের মানুষের মধ্যে যাতে কোনো অসন্তুষ্টি দেখা না দেয়, সেদিকে নজর দিতে। আর যদি জল থাকে তাহলে অবশ্যই বাংলাদেশকে যেন জল দেওয়া হয়, এই আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট। তো বন্ধুরা, এখানে আর একটা কথা বলা হয়েছে, ত্রিপুরায় যে ড্যাম রয়েছে ডুমুর বাঁধের উপর, সেই ড্যাম থেকে যে গেট খুলে দেওয়া হয়েছে, এই এলিগেশনটা বারবার কিন্তু বাংলাদেশ থেকে তুলে ধরা হচ্ছে এবং বাংলাদেশের মানুষ বারবার ভারতের উপর এলিগেশন লাগাচ্ছে। আসলে ভারতের যে হাই কমিশনার রয়েছে বাংলাদেশে, তিনি বারবার বলেছেন যে ডুমুর বাঁধ এটা উচ্চতায় মাত্র 30 মিটার, আর এখানে যে মানে ছোট্ট একটা বাঁধ, এখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হয়। আর এখানে যে অতিবৃষ্টি হয়েছে, পাহাড়ি ঢল হয়েছে, সেখানে ফেনীতেও হয়েছে, কুমিল্লায় হয়েছে, মানে
বাংলাদেশের পূর্ব যে দক্ষিণ পূর্ব সাইড রয়েছে ওখানে প্রচুর পরিমাণে কিছুদিন ধরে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির জলে দুই দেশের ভিতরে কিন্তু বন্যা হয়েছে। আর বারবার যে বলা হচ্ছে যে ভারত ইচ্ছাকৃতভাবে গেটগুলো খুলে দিয়েছে, আদৌ কি সত্য? দেখুন, বাংলাদেশের সীমানা থেকে এই ডুমুর বাঁধটি ম্যাক্সিমাম 120 কিলোমিটার ভিতরে ত্রিপুরার মধ্যে রয়েছে। আর আমরা যদি ইচ্ছাকৃতভাবে এই গেট খুলে দিয়ে থাকি, তাহলে আমাদের যে 120 কিলোমিটারের ভিতর যত জনসংযোগ রয়েছে, জনসংযোগের এরিয়া রয়েছে, মানুষ বসবাস করে বা ক্ষেত খামারে রয়েছে, সেটাও তো ডুববে। কিন্তু আমরা তো চাইবো না ইচ্ছাকৃতভাবে যে আমাদের যে মানুষগুলো রয়েছে, আমাদের যে ফসল রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাক। কিন্তু এই ডুমুর বাঁধের একটা বৈশিষ্ট্য রয়েছে কি, যে যতটা জল ধরার ক্ষমতা আছে, সেই ধরার উপরে যে সতর্ক বার্তা থাকে, তার উপর দিয়ে যদি উপর পর্যন্ত জল পৌঁছে যায়, তাহলে এই গেটগুলো অটোমেটিকলি খুলে যায়। তারপরে সেখান থেকে জল নিষ্কাশিত হতে থাকে। তো বাংলাদেশের দিক থেকে বারবার এই একটি অ্যালিগেশনে নিয়ে আসা হচ্ছে যে ভারত ত্রিপুরা থেকে ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে দিয়ে বাংলাদেশে এর উপর বন্যা সৃষ্টি করেছে। কিন্তু আপনারা অবশ্যই সত্যটা জানেন যে আপনাদের ওখানে নদী সংস্কার নেই। আপনাদের ওখানে একটু হালকা বৃষ্টি হলেই বন্যার সৃষ্টি হয়। আমি বাংলাদেশের সরকারের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আপনাদের নদীগুলো অবশ্যই সংস্করণ করুন, ড্রেজার করুন, খনন করুন, গভীরতা বাড়ান। তাহলে অবশ্যই আপনাদের নদীতে জল থাকবে। আপনাদের নদীগুলো ভরাট হয়ে গেছে, আপনারা সেদিকে খেয়াল দিচ্ছেন না, শুধু ভারতের উপর এলিগেশন লাগাচ্ছেন যে ভারত জল দিচ্ছে না। আরে ভাই, জল দিলেই বা কি হবে? জল আপনারা তো ধরে রাখতে পারবেন না। সে জল তো অবশ্যই, ওই জল হয়তো বন্যা হবে, আর না হলে সোজা চলে যাবে বেরিয়ে। যেখানে কৃষকের দরকার সেই জায়গায় জল থাকবে না। জল তো এক জায়গায় স্থির থাকে না। জলের ধর্ম হচ্ছে যেদিকে নিচু সেদিকেই গড়াতে থাকবে। তো আপনাদের জল সংরক্ষণ করার জন্য প্রথমে আপনাদের নদীগুলো সংস্করণ করুন, তারপর দেখবেন আপনাদের আর এই জল জল করে চিল্লাতে হবে না। তো বন্ধুরা, আমরা তো অবশ্যই চাই যে ভারত বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, অবশ্যই সেই সমস্যাগুলো শেষ হোক এবং সেই সমস্যার সমাধান হোক। তো বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।